সালি, বাচ্চারা মরার আবার সময় পাইল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয়ই এতক্ষণে দেহ ছিঁড়ে ভাগ ভাগ হইয়ে গেছে পাহাড়ি গাছের ঢালে। ফ্রিতে বন শেয়ালদের খাবার হইল, তারপরও আমাদের ধরা দিল না, কুত্তার জাত। মোটা করে রতন ছেলেটা একইভাবে হাঁপাতে হাঁপাতে বলল, হাই, যদি মাইয়া দুইটা না মরে এইখান থেকে পালায়। মরবো না তো কি করব? হ্যাঁ, এই এলাকায় সবচেয়ে বিপদ সংকেত এরিয়া হলো এই দিকটা। হ্যাঁ, দিনের বেলায় মানুষের এই এরিয়াতে ঢোকা নিষেধ, আর রাতের বেলা মাইয়া দুইটা এত উপর থেকে ঝাঁপ দিয়া মরবো না তো কি বাঁচবো? হ্যাঁ, তোর মনে হয়? এরপরও যদি না মরে তাহলে নিচে ঝাউবনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল বাস করে। কম হলেও তারা 300 তো বেশি হইবই। আমরা 10 জন মাইয়া দুইটা ভোগ করতাম, এখন 300 ডাকাত দল ভোগ করব। সালা, আমাদের ভাগ্যটাও খারাপ। স্বীকার করলাম, আমরা মজাস লইব আর অন্য কেউ। তোর চল 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 চল। বিগত 3 ঘন্টা ধরে পাহাড়িয়ান রাস্তায় অলিগলি ধরে পাগলের মতো মায়েদের খোঁজ করে যাচ্ছে আরিফ রাকিবের সঙ্গে কলেজে মায়াদের সিনিয়র কিছু ছেলে পেলে। তখন মায়া রাফার নিখোঁজ হওয়ার প্রায় 30 মিনিট পর জানতে পারলো মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়া পাশ থেকে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই দেখলো মায়া নেই পাশে। মায়ার কথা মাথায় আসতেই জুই তাড়াহুড়ো উঠে দাঁড়িয়ে পুরো বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে ওঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পিছনের সিটে বসে ঝিমোচ্ছিল। জুইয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তড়াক করে জেগে উঠে মায়ার মিসিং এর ব্যাপারটা শোনে। অবিশ্বাসের মতো তৎক্ষণাৎ এগোলো। মায়ার খোঁজ করে যখন পুরো বাসে হইচই করে গেল, তখন বুঝতে পারলো মায়া সত্যিই মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে ওঠার মতন চক্র কাটলো। এত করে বোনদের চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেললো কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলোতেও মায়ার খোঁজ করতে গিয়ে জানতে পারে রাফা নামের আরো একটি মেয়েও মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সোহানির সাথে, কিন্তু মায়ার নিখোঁজের সাথে সাথে বুঝলো রাফাও গায়েব। পরপর 4টে বাসে থামে পাহাড়ি রাস্তার মাঝে। হইচয়ে সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়লো টেনশনে। এত রাতে মেয়ে দুটো কোথায় যাবে? ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারির পরও এত বড় দুর্ঘটনার জন্য কলেজের কর্তৃপক্ষের কৈফিয়তদারি করতে হবে এর জন্য। মেয়ে দুটো সহি সালামত না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বে, কলেজের বদনাম। টেনশনে এক একজন টিচার্স ঘেমে চপচপ হলো। আতঙ্কিত দেখালো এক একজনের ফেস। সবাই ধারণা করলো লাস্টে যখন তারা খাবার হোটেলে বাস থামিয়েছিল তখন হয়তো মেয়ে দুটো সেখানে রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হলো। জুই জানালো মায়া ওকে বাহিরে যাবার কথা বলে বাস থেকে নেমেছিল তখন। তাড়াহুড়োয় আরিফ বাকি টিচার সহ তখনকার হোটেলের ম্যানেজারকে কল দিয়ে জানতে চাইলো তাদের হোটেলে কলেজ শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গেছে কিনা বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজ শিক্ষার্থীদের মতন কেউ নেই। যদি এমন কেউ তারা পায় তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশন থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতেই পাশ থেকে রাকিব আর আরিফের বন্ধু দিহান ঝাপটে ধরলো আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজবো। আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার হলে সকালে আমার আসবেন। ততক্ষণে আমরা এদিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসলো আরিফের সাহায্যের জন্য। 10-15 জনের একটি টিম হয়ে পুনরায় হোটেলের দিকে যেতে চাইলে গাড়ির সংকীর্ণতার জন্য আটকে গেল। রাত তখন 10:55 ঘরে। এত রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সেই জন্য পুনরায় বাসগুলো আবারও আরিফদের নিয়ে হোটেলে রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালেও সেখানে সকল স্টুডেন্টের গাড়িতে লক করে তাড়াহুড়োই নামলো আরিফ সহ বাকি টিচার্সরা। সকলেই আশেপাশে খোঁজ নিয়ে দেখলো সত্যি মায়েদের উপস্থিতি সেখানে কোথাও নেই। 14 সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চ লাইট সংগ্রহ করে সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ের বুকে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছুর মাঝে মায়ার টেনশনে আরিফ জুয়ের কথা ভুলে বসলো। সে বের হয়ে যেতে গিয়েও থেমে গেল দ্বিতীয় বোনের কথা ভেবে। তাড়াহুড়োই আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসলো জুয়ের কথা ভেবে। আরিফ চলে গেলে এত রাতে একা জুইকে কার কাছে দিয়ে যাবে?
মায়া নেই, আরিফ নেই, জুই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছতে পৌঁছতে রাত 2টোর উপর হবে। এত রাতে একা মেয়ে হয়ে জুইয়ের পক্ষে সম্ভব হবে না বাসায় গিয়ে একা ওঠার। আবার আরিফের সঙ্গেও এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোনো বিপদ থেকে কোন বিপদে পড়ে তারা। উত্তেজিত আরিফ এগিয়ে এসে জুইয়ের দায়িত্ব দিয়ে গেল অন্য একজন টিচার্সদের কাছে। হাত জোর করে রোকিয়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে, অন্তত আজ রাতটা জুইকে ওনার বাসায় রাখতে, কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুইকে সেফলি রেখে যেতেই আরিফ সকলকে নিয়ে চলল আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চড়তে হলে অবশ্যই তাদের ট্রেনিং প্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথে নির্দেশনা দিবে, আর্মি ক্যাম্পে নিয়ে যাবে। সেটাও সংগ্রহ করলো হোটেল থেকে একজনকে, আর সেই ট্রেনারের সাহায্যে প্রথম গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইলে তারা জানালো সকালে আগে তারা কিছুই করতে পারবে না, এত রাতে তাদের দ্বারা কিছু সম্ভব না। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ার টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনকে খুঁজতে। সঙ্গে তাদের 15 সদস্যের টিমটিও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ি পথের অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজন আঘাতও পেল, তাদের মধ্যে আরিফও ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারল এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা, সাধারণ মানুষের সাহায্য কেউ করতে চায় না। মায়াকে হারিয়ে প্রায় ঘন্টা 3 মতো চড়তে লাগলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। রাত তখন 1টার ঘরে। আরিফের টিম মেম্বার যখন মায়েদের খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখনই দেখা গেল পাহাড়ি রাস্তার বুকে ছিঁড়ে উজ্জ্বল আলোয় কতগুলো ট্রাকে উপস্থিত। হইচই আর চিৎকারের ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের উপর থেকে সবাই রাস্তার দিকে তাকাতেই দেখলো বেশ কয়েকটা ট্রাকে একত্রে এই দিকটাই আসছে। সবগুলো ট্রাকে মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিতি। প্রত্যেকের হাতে টর্চ, হকি স্টিকার, দা নিয়ে হই হুল্লোড় করছে ক্ষেপ্ত ভঙ্গিতে। কাউকে কুপিয়ে মারা তেজ। এত কিছু মাঝে আরিফ বা ওদের টিম বুঝলো না চোখের পলকে এতগুলো ট্রাকে এত মানুষ কোথা থেকে আসলো, কেনই বা আসলো, এই পাহাড়ি বুকে তাদের কি কাজ। দেখতে দেখতে মুহূর্তের মাঝে সবগুলো ট্রাক রাস্তার পরপর দাঁড় করাতেই ট্রাক সবাই হই হুল্লোড়ে চিৎকার চেঁচামেচি করে লাফে নামতে লাগলো ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে হাতে দা, হকি স্টিকার, উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতির মতো দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লো পাহাড়ের বুকে। হুট করে এতগুলো মানুষের উপস্থিত দেখে আরিফ আশ্বস্ত হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইলো। নিজেদের গতিপথ বদলিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখলো দল বেঁধে আরো অনেকটি ট্রাক উপস্থিত হয়েছে সেখানে। সবগুলো ট্রাকেই মানুষের একই রকমের হইচই আর চিল্লাচিল্লির কলরব শোনা যাচ্ছে। রাকিব বোকার মতন দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইলো। একটা ট্রাকে কম করে 50 জন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে, তাহলে 20টা ট্রাকে 1000 জন মানুষ হবে। এত মানুষ এত রাতে কোথা থেকে আসলো? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজছে? রাকিবের মতো কি ওদেরও কেউ মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আভাস পেয়ে বুকে দৌড়ে গেল আরিফ। বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়ো করে সেদিকে দৌড়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকি স্টিক হাতে ছেলেগুলোর কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদম ছেলে আক্রমণ করে বসলো আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করেই কেউ কারো চেহারা দেখার সময় পায়নি, কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফদের উপর দিয়ে চলে যেতেই হঠাৎ পরিচিত কণ্ঠের রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না, এটা আমাদের আরিফ ভাই, উনিও হয়তো ভাবিকে খুঁজতে এসেছে আমাদের মতো। থাম থাম, তোরা থাম। হাতে ঠেলে সবাইকে থামাতে থামাতে লাঠির আঘাত বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলো আরিফদের উপর পড়তেই বুঝলো তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকার পরিচিত রাহাত ও তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় জাপটে জড়িয়ে ধরলো খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলেও ভাবিকে খুঁজে বের করব। শুনলাম ভাবির সাথে নাকি আরও একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি ডাকছে তখনও বুঝলো না আরিফ। আরিফের ধারণা মায়ার সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি ডাকছে। সেই জন্য আরিফ রাহাত শুধিয়ে ছাড়তে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়া মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য করো। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্য এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে ভাইও আসছে, ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাল্লাহ।
আরিফ কিছু বলার আগেই দেখলো সেখানে একে একে উপস্থিত হলো আর্মি র্যাব ফোর্সের দল বেঁধে গাড়ি লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারো হাত আছে। নয়তো যেখানে আরিফ 1 ঘন্টার মতন সময় ব্যয় করেও একটা আর্মির সদস্যকে রাজি করাতে পারলো না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী র্যাব বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খোঁজে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে? আরিফের নিজের ভেতরের কৌতূহল চেপে সবাই সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খোঁজে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন পশুগুলোরও ভয়ার্থ চিৎকার শোনা গেল চারিদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি র্যাব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলে পেলে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে জড়সড়। চারিদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফরা বাদে সবাই জানে। রাত তখন 1:28 ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড রাউন্ড ঘুরে নামলো পাহাড়ি উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছগাছালির ডালপাতা নইয়ে নইয়ে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতেই সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমের শব্দে পরপর 9টি হেলিকপ্টার নামলো একই পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকে লাফিয়ে নামতে দেখা গেলেও বাকি 8টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখলো সবাই। হৃদকে দেখেই আরিফ বুঝতে পারলো এসব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত মাথা ঘামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার, সেই জন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতেই আর্মি র্যাব ফোর্সের 2জন কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাৎকারে। অস্থির উত্তেজিত হৃদের মেজাজ বোঝা দেয়। হিংস্র রাগে চোখের পাতা ফুলে আছে লাল লাল হয়ে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে গর্জন ছাড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখে ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতাগুলো টেনে গোটাতে গোটাতে সামনে এগোতেই পেছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতেই সেটা দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথ আটকে দাঁড়ালো 2জন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইলো তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে, কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথাই পোষালো না। তার মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুক। ছোট বড়, ছেলে বুড়ো, চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস, যাকে পাবেন আমার সবাইকে বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুক থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা শিওর করুন। আমার সবাইকে মানে সবাইকে বন্দি চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান, আপনি। হৃদ ভাই, কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হলো আরিফ। উত্তেজনায় কমান্ডারের মাঝেই কথা বলে ফেললো হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজ তড়াক করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠলো আরিফের উপস্থিতি দেখে। মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝেই হিংস্র বাঘের ন্যায় থাবা বসালো আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারো কোনো কিছু বুঝে ওঠার আগেই থরথর পরপর শক্ত হাতে ঘুষি পড়লো আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থমথমে খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আসিফ দ্রুত সবাইকে ঠেঙিয়ে হৃদকে চাপটে ধরলো আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরো 2জন কমান্ডার এগিয়ে এসে হৃদকে চাপটে জড়িয়ে ধরলো। আরিফ থেকে ছাড়াতে টানাটানি করে আরিফ হতেই হৃদকে ছাড়িয়ে নিতেই ভয়ঙ্কর মেজাজে চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তেরে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতে? আমার পারমিশন নিয়েছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুইয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝল না সে। হৃদের সাথে আরিফদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চিনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারো বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে?
আরিফ শুধু তার বোনদের দায়িত্বে ছিল, আর এর জন্য সে কারো থেকে পারমিশন নিবে না অবশ্যই। নইয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বাম হাতে ঠোঁটের আঘাতের রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করায় বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই, আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন মায়াকে তো আপনি চিনেন, ও আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ওরা হয়তো এই পাপড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখনো আরিফ বলে ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেই মারবে সে ট্রিগার পয়েন্ট রেখে। হৃদ গর্জিয়ে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দেয় আসিফ আর বাকি দুজন কমান্ডার। হৃদ তেতে উঠে রাত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা। তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সেই ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি আপনাকে এসব কে বলেছে? তোর বোনের ফোন এসেছে, সে জানিয়েছে সবটা। আরিফ দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না। রাত প্রায় শেষের দিকে, সময় তখন 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খোঁজের সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলো ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছিল। হৃদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর র্যাব ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনীর অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত 4-5 ঘন্টার অভিযান চালিয়েও দুটো মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলো জানে, ভয়ে মুখ খুলে জানাচ্ছে মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টি। আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা সাজলো। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত মেয়ে দুটো এসে বলবে না তাদের পিছনে কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবার। আর নয়, পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারো। ভয়ার্থ মুখে সকলে বারবার একে অপরের মুখে চাওয়াচাই করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না, ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারিদিকে না পাওয়ার ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়েও বউকে খুঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সহি সালামতে আর নেই। দুর্বল শরীরে হৃদ মাথা ঘুরিয়ে খই হারিয়ে পড়তে নিলেই পেছনের ছেলেগুলো হইচই করে ধরল হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতে সেখানে সারি সারি ভাবে দেখা গেল আরো কিছু গাড়ি ও পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করলো। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসলো হৃদের পাশে। ওনার এত বলিষ্ঠবান ছেলেকে কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে। আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠলো হৃদের টেনশনে। ডাক্তার ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারদের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতেই আরিফ সবটা জানালো তাকে কেন তারা এখানে এসেছে। মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানায় হৃদের সাথে মায়ার একটা হালাল সম্পর্ক আছে। দাম্ভিক নিহাল খানকে আর কিছু ভেঙে বলতে হয়নি আসিফের। চট করে বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তেই দুর্বল হতে দেখেছে তিনি। ওনার ছেলে তো কিছুই না।
হৃদকে ঘুমের ইনজেকশন দিতেই নিহাল খান নিজে দায়িত্ব নিল সবকিছুর। বাকি রাতটা তিনি বিরতিহীনভাবে দাঁড়িয়ে মায়াদের খোঁজের অনুসন্ধান করলো, কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে প্রায় 3 ঘন্টা পর। সকাল তখন 7টার ঘরে। খালি মস্তিষ্কের তারাক করে উঠল কয়েক সেকেন্ড পর পরে। শিট 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশে পরিবেশটা সেই রাতের মতন গমগমে আর উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাহিরেই দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো। হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বাচনভঙ্গি দেখে তিনি নিজ থেকেই হৃদকে জানালো মেয়ে দুটোর নিখোঁজ থাকার বিষয়টি। নিস্তব্ধ হৃদ কোনো শব্দ করলো না, শুধু নিশ্চুপ চোখে বাবার দেখে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থা ঠাওর ততক্ষণে করতে পারলো নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে চাপটে জড়িয়ে ধরতেই হৃদ ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়েন্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মরে যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তির হাত বলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই এই মেয়ে দুটোকে পেয়ে যাবো বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাবে মানে তার বউ এখনো নিখোঁজ। মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গরু গম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধ্যা এত এত মানুষ মিলেও হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে প্রকাশের আগে শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বে থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখলো। হৃদকে কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষা ওনারও জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি, র্যাব, ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ের জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে, আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডার সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে? ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বোঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলুস্থুলুস অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করলো পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তা ওনাকেও ত্রাস করলো। ওনার বউটা এমনই যে রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয়ই ওনার উপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগেই হৃদ নিচের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেইন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামতে বলো, জায়গায় জায়গায় সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই সব জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেকিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামলে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত এত আর্মি, র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলে পেলে থাকতে আরো মানুষের কি দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইলো, কমান্ডারদের বলে দিচ্ছি, ট্রেকিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরো ফোর্সের কি প্রয়োজন? নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দুহাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখে। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশের মানুষের হৈহুল্লোড় চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহাড়িয়ান লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না।
তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না। হৃদের কথা মতো কাজ পেছন থেকে হৃদের কাঁধ চেপে এগোলো কমান্ডারদের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে, সেই সাথে ট্র্যাকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এদিকটায় এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরো একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ার খোঁজ নিতে, হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড় গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীরে কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথা উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তার দেখার দরকার পর্যন্ত পড়লো না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে। ভাই, আকাশের বুকে হেলিকপ্টারগুলা উড়া আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা, কুইক। আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে, চল। হৃদ শুধুই তার ব্রেইন চালাচ্ছে এই মুহূর্তে কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতি হৃদকে তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে যেতে পূর্ব থেকেই অবগত আসিফ, তাই নতুন করে অবাক হলো না হৃদের চাল চলনে। আসিফ হৃদের কথা শুনলো এবং কিছু বলতে যাওয়ার আগেই হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টার গুলার দিকে। আসিফ বুঝলো হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়, নয়তো যে আগুনে হৃদের ভিতর জ্বলছে সেই আগুনে সর্বপ্রথম আসিফকেই পুড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এগোলো ক্যাপ্টেনদের দিকে। ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনেই অস্থির উত্তেজিত অবস্থায় নামতে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখলো কি দেখলো না, কোমরের ইন করার শার্টে ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভিতর। আয়ন রাদীপ হৃদকে হেলিকপ্টারের ভিতর বসতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দৌড়তে চাইলো, কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টার ওড়ালো আকাশে। আয়ন বা রাদীপ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টার উঠতে উঠতে চেঁচালো রাদীপ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়োই বলল, আয়ান ভাই, আপনি আর রাদীপ ভাই দুজন দুটো হেলিকপ্টারে উঠে পড়ুন। আমরা পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পিছন পিছন। আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফ কথা মতো আয়ন রাদীপ দুজনেই দৌড়ালো দুই পথে। হৃদের পিছন পিছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটাই আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াদের খোঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদের খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারোর জন্য। কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তের মাঝে। হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া পানির ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খানের চাই মানে চাই। এখনো তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠছে, কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বন্য পশুর আহার হয়ে গেছে।
সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব ফোর্স আর দ্বিগুণ বাড়ালো হলো। সারি সারি গাড়ির ভিড় পড়লো রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়লো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্র্যাকিং কুকুরের নামানো হলো পাহাড়ের বুকে, আর সেটা কাজেও দিল। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয়, কোনো জিনিসের ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনী হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়াদের চিহ্নর খোঁজ বের হতে শুরু করলো। প্রথমে রাস্তা রক্তের দাগ পেল। রাতে আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়া পা কেটে উল্টে পড়া সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে র্যাব বাহিনী দাগ টেনে শেষ করলো। পাহাড়ে উঠতে উঠতে আরো কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথেই দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টারে চড়ে বেরিয়েও মায়াদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নের শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতেই হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করলো। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামলো নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখেই কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবিতে দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্র্যাকিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করলো কুকুরগুলো। গ্যাও গ্যাও শব্দে পা দিয়ে আশেপাশের বালুমাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে পুরো থামলো র্যাব ফোর্স। কুকুরগুলোর দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট্ট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল,